আজকে এই যে ছাত্রলীগের ৭৬ বছর পূর্ণ হলো এবং অনেকেই বলছেন যে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এই যে ৭৬ বছরে এই মুহূর্তে ছাত্রলীগ একটি বড় সংকটকাল পার হচ্ছে। তো এই যে পরিস্থিতিতে এবং ছাত্রলীগ বাংলাদেশে এখন একটি নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশের আইনে ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তো এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আপনি কেমন বোধ করছেন? ধন্যবাদ। শুরুতেই বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ, আমাদের শিক্ষার্থী বন্ধুরা, সংগঠনের সাবেক নেতাকর্মী, প্রগতিশীল ছাত্র সংগঠনের বন্ধু, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। ছাত্রলীগের লড়াই এবং এই জনপদের লড়াই সবসময়ই ঐকান্তিকভাবে নিবিড়ভাবে জড়িত থেকেছে। সেটি আমাদের স্বাধীনতা আন্দোলন, উপনিবেশবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, নারীর স্বাধীনতা, গণজাগরণ, ন্যায় বিচার, প্রত্যেকটি ক্ষেত্রেই সত্য। এবং আপনি বাস্তবতা হচ্ছে বর্তমানে আপনি যে প্রেক্ষিতটি বর্ণনা করলেন, স্বাভাবিকভাবে প্রেক্ষিতটি এবার ভিন্ন। এবং এবারও ইতিহাসের কি অমোঘ নিয়ম, আমাদের একই বাস্তবতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ করেছে যাদের নিজেদের কোনো বৈধতা নেই, যার নিজেদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই। তার মানে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে পর্যদস্ত। আজকে বাংলাদেশের যে ভাগ্য রয়েছে সেটি অর্থনৈতিক বিপর্যয় হোক, মানবিক বিপর্যয় হোক, এবং সবচেয়ে বড় কথা যেই গণতন্ত্রের জন্য যেই গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ভিত্তি, যেই গণতন্ত্র আমাদের স্বাধীনতা আন্দোলনের স্পিরিট, সেই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে নির্বাসনে পাঠানো হয়েছে। আমরা যে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেই স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে তাদের তথাকথিত রিসেট বাটনের মাধ্যমে ভিন্ন একটি রাজনৈতিক আঙ্গিক পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ যেমন বিপন্ন হয়েছে, আমাদের মৌলিক মানবাধিকার যেমন নির্বাসনে পাঠানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগকে ঠিক একই রকম অবস্থার মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে। এবং তারা এই ফ্যাসিস্ট শোষকের দল, তারা জানতো যে সবচেয়ে প্রতিবাদী প্রতিরোধের স্ফুলিঙ্গটি, প্রতিরোধের দুর্গটি বাংলাদেশ ছাত্রলীগের মধ্য থেকে আসবে। ছাত্রলীগকে এই যে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের শিকার করা, এটির উদ্দেশ্য তো এটিই যে তাদের যে অগণতান্ত্রিক শোষণ সেটিকে নিরাপদ রাখা, তাদের যে ফ্যাসিবাদী কায়দা সেটিকে আরো অটুট করা, বাংলাদেশের জনগণের উপরে যে জুলুম এবং নির্যাতন, সেই জুলুম এবং নির্যাতনকে প্রশ্নহীন করার জন্যই তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সার্বিকভাবে এবারের প্রেক্ষাপটে আমাদের জন্য ভিন্ন। আমরা একটি লড়াইয়ের মধ্যে রয়েছে, একটি সংগ্রামের মধ্যে রয়েছে, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া সবকিছু ভুলে গিয়ে এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি জাতিসংঘের মানবাধিকার সনদ হোক, আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক অঙ্গীকার হোক, সেগুলো অটুট রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য, নাগরিকের মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে আনার জন্যই বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে লড়াই করছে। যে কারণে এই প্রতিকূল পরিস্থিতিতে অবশ্যই যেমন চ্যালেঞ্জিং, একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের লড়াইকে আরো বেশি বেগবান করেছে বলে আমি মনে করি। দেখেন সাদ্দাম, যখন এই যে আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী একদিকে যেমন আপনারা উদযাপন করছেন আপনাদের মতো করে, এই সময়ে বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে সবচেয়ে আলোচিত যে বিষয়টি হলো এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ছাত্রলীগের অভ্যন্তরে শিবির এতদিন নানান ভাবে ঘাপটি মেরেছিল, তাদের যে এই অনুপ্রবেশের বিষয়টি, এইটি কিন্তু এখন বিভিন্ন মহলে খুবই আলোচিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে শিবিরের বিভিন্ন কমিটি ঘোষণার পর খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে সে একসময় ছাত্রলীগের পদে ছিল বা ছাত্রলীগের কর্মী ছিল। এই যে একটি বিষয়, এই বিষয়টিকে আপনারা আসলে মূল্যায়ন কিভাবে করেন, যে আসলে এটি কিভাবে ঘটলো বা এটি আপনারা ঠেকাতে পারলেন না কেন? মানে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যায়ন কি এই মুহূর্তে? এটি নিয়ে আমাদের যে মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু আমরা বলেছি, আমাদের অবশ্যই কিছু সাংগঠনিক ব্যত্যয় তো রয়েছেই। আর একই সঙ্গে এই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এই মৌলবাদী সংগঠনটি যে কর্মকৌশল রয়েছে, সেই কর্মকৌশলের কথাও কিন্তু আমরা বলেছি যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ, এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ করা। সেটি শুধু মাত্র কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হোক, আমাদের অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো হোক, সকল ক্ষেত্রেই কিন্তু এক ধরনের ছদ্মবেশের মাধ্যমে অনুপ্রবেশ করা, এটি তাদের সাংগঠনিক রীতি এবং বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। বিশেষ করে তারা ভালো করেই জানে যে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীরা এই সংগঠনটির ব্যাপারে ঐক্যবদ্ধ, এই সংগঠনটির
বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশের তরুণ প্রজন্ম ওয়াকিবহাল, সে কারণে কিন্তু তারা এই কৌশলটি গ্রহণ করে। যে একই সঙ্গে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত গণ ছাত্র সংগঠন হিসেবে আমাদের স্ক্রিনিং প্রসেসটি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকে। শিক্ষার্থীরা যারা আমরা উদার মানবিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন, মানব মুক্তির যে স্পিরিটটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটির রিফ্লেকশন ঘটানোর জন্য আমাদের সংগঠনের প্রক্রিয়াটি কিন্তু উন্মুক্ত থাকে, যে কারণে শিক্ষার্থীরা এখানে উন্মুক্ত হয়ে প্রবেশ করে। কারণ শিক্ষার্থীরা একই সঙ্গে শিক্ষার্থীদের মননশীলতা, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন ঘটানো, স্কুলিং এর মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের যেতে হয়। এটি একটি বিষয়, সে আমাদের অবশ্যই কিছু দুর্বলতা ত্রুটি বিচ্যুতি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু ক্ষেত্রে অভিযোগটি ঢালাও, কারণ আজকে যদি এই অনুপ্রবেশের বিশেষ করে একটি প্রেক্ষাপটে এই বিষয়টি বেশি করে আসছে, তো এটির কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যানও যদি আমি জানতে চাই যে আমাদের এই যে লাখ লাখ নেতাকর্মী একটি সংগঠন, সেখানে এ ধরনের ঘটনা কয়টি ঘটেছে, সেটিরও সঠিক পরিসংখ্যান কিন্তু কারো কাছে নেই, যারা এই অভিযোগগুলো বেশি করে নিয়ে আসে। তারপরেও আমরা এই অভিযোগটি আমলে নেই, এই অভিযোগটি আমলে নিয়েই আমাদের সাংগঠনিক কর্মপদ্ধতিতে কি ধরনের পরিবর্তন, নতুনত্ব, নবায়ন ঘটানোর প্রয়োজন, সেটি অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ। এই যে আপনি স্কুলিং এর কথা বললেন, বা এই যে অ্যাকচুয়ালি ছাত্রলীগের যে কর্মী সদস্য হওয়া, এই সদস্য হওয়ার পদ্ধতিটা কি? মানে সেইখানে কি যে কেউ হয়ে যেতে পারে, বা সেইখানে কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা? বা আরেকটি বিষয় দেখেন যে ছাত্র সংগঠনগুলোকে নিজের আদর্শিকভাবে নেতা কর্মী তৈরির জন্য তো প্রশিক্ষণ বা এই যে পাঠচক্রের মতো যে বিষয়গুলো, তো তৃণমূলে কিন্তু ছাত্রলীগের কোনো পাঠচক্র দেখি না, প্রশিক্ষণ দেখি না। তো আবার এই যে সদস্য হওয়ার যে পথ, এই জায়গাটাতে কি আসলে আপনাদের এইটা স্ক্রিনিং করার কোনো পদ্ধতি আছে, নাকি এই জায়গায় দুর্বলতার কারণে এভাবে বিভিন্ন সময় অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং যেটি পরবর্তীতে সংগঠনের একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়? দেখুন, আমরা তো একটি সংগঠন আমরা কেন করি, এটি তো শুধুমাত্র এই কারণে নয় যে তারা বিশেষ করে একটি রাজনৈতিক উদ্দেশ্য, অঙ্গীকার, লক্ষ্যকে সামনে এগিয়ে রাখা, এটি তো একটি পার্ট একটি সংগঠন। একই সঙ্গে কিন্তু সমাজে ভূমিকা রাখা, তরুণ প্রজন্মের চেতনায় প্রভাব রাখা, সেটি কিন্তু আমরা করি। কারণ একজন তরুণের চিন্তা ভাবনা, তাদের কর্মপদ্ধতি, তার মধ্যে প্রশ্ন, তার মধ্যে চেতনা, তার মধ্যে বিশ্বাস, তার মধ্যে দৃঢ়তা, এগুলো সঞ্চার করাও কিন্তু একটি ছাত্র সংগঠনের কাজ। কারণ বৃহত্তর সমাজে পরিবর্তন নিয়ে আসা, বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করা, সেটির জন্য কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দরজাটি উন্মুক্ত থাকে, যাতে করে আমরা শিক্ষার্থীর সেটি হয়তো, কারণ একজন শিক্ষার্থী হয়তো নানা রকম পরিপ্রেক্ষিত থেকে আসতে পারে, সে নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী হোক, তার নিজস্ব রাজনৈতিক গঠন হোক, নানা দিক থেকে একজন শিক্ষার্থী কিন্তু আসে, এবং সেই উদার বৈশিষ্ট্যটি আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেক প্রগতিশীল ছাত্র সংগঠনই সেই স্পেসটি রাখে, যাতে করে তরুণদের মিথস্ক্রিয়া হয়, এবং সেই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে, আমাদের যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকারের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বৃহত্তর ভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। কিন্তু অবশ্যই আমি মনে করি যে বিশেষ করে যেহেতু এই অনুপ্রবেশ এবং ছদ্মবেশ ধারণ করা বিষয়টি একটি অন্য যে বিশেষ করে যে সংগঠনটির বিরুদ্ধে, যে সংগঠনটি স্বাধীনতা বিরোধী, মৌলবাদী এবং যুদ্ধাপরাধে দেওয়া অভিযুক্ত, তাদের একটি কর্মকৌশল রয়েছে। একটি পাল্টা কর্মকৌশল হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের স্ক্রিনিং প্রসেসটি আরো জোরালো করা প্রয়োজন, আরো যুগোপযোগী আপডেটেড করা প্রয়োজন, যাতে করে এই ঘটনাগুলো আমরা একেবারে শূন্যে নামিয়ে নিয়ে আসতে পারি। আর আমাদের দেশব্যাপী বিশেষ করে আমাদের স্টাডি সার্কেল পাঠচক্র হয়েছে, হয়নি একেবারে তা নয়। আমাদের নেতাকর্মীরা বিশেষ করে এখন অনলাইনের বাস্তবতা, আমাদের সবখানে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেই নেতৃত্বের গুণাবলী হোক, নিজের আদর্শিকভাবে নিজেকে দৃঢ় করা হোক, এই প্রক্রিয়ার মধ্যেই ছিল। কিন্তু এটি ব্যাপকভাবে একটি সাংগঠনিক বৈশিষ্ট্য পরিণত করা, আমি বিশ্বাস করি পরবর্তীতে সেটি সম্ভব হবে। সাদ্দাম, এই যে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই যে লাইভের বিষয়টি প্রচার করলাম, তো তখন অনেক ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বা বর্তমান নেতাকর্মীদের অনেকেই নানান প্রশ্ন রেখেছে। তো সেই জায়গাতে আমি এগুলোকে দেখতে গিয়ে যেটা পেলাম, একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন খুব বারবার এসেছে। এর মধ্যে একটি হলো যে এই যে সম্মেলন, ছাত্রলীগের যে জেলা পর্যায়ের সম্মেলন, উপজেলা পর্যায়ের সম্মেলন, এই সম্মেলনগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সম্মেলনের হলেও অনেক জায়গাতে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি হয়, এবং সম্মেলন হলেও সেখানে কমিটি গঠনে, কমিটি ঘোষণায় বিলম্ব হয়, এবং কমিটি ঘোষণা হলেও সেখানে দেখা যায় যে শুধু 2টি পদে, সভাপতি বা সাধারণ সম্পাদক, বা অনেক সময় 3-4টি পদে নেতৃত্ব ঘোষণা করা হয়। তো ফলে এই যে নেতৃত্ব গঠনের একটি দীর্ঘসূত্রিতা, মানে নেতৃত্ব ঘোষণার ক্ষেত্রে এবং কমিটি ঘোষণার ক্ষেত্রে, তো এটির কারণকে তারা বলছে যে এই কারণে সংগঠন অনেকটা দুর্বল হয়ে গেছে। তো আপনি আসলে এটার কি জবাব দেবেন?
না, এটি অনেকাংশেই তো সত্য। বিশেষ করে আমরা সংগঠনের প্রাতিষ্ঠানিকতার যে চর্চা, কারণ একটি সংগঠন কিন্তু সংগঠনের প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতেই এগিয়ে চলবে। সংগঠনের নিয়মিত কাউন্সিল হওয়া, সংগঠনের নেতৃত্ব পরিচালিত হওয়া, কারণ সংগঠনের নেতৃত্ব বদল হলে সংগঠনের উদ্দেশ্য আদর্শ পরিবর্তন হচ্ছে, বিষয়টি তো এমন নয়। বরং আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বর্তমান সময়ে চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। আমরা যেন দক্ষ মানব সম্পদ তৈরি হয়, দক্ষ নেতৃত্ব তৈরি হয়ে পলিসি মেকিং এ স্টুডেন্ট যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা ভূমিকা রাখতে পারে, সেটি নিশ্চিত করাই তো আমাদের উদ্দেশ্য। তো সার্বিকভাবে আমাদের, বিশেষ করে এটি কিন্তু ছাত্রলীগের আলাদা বৈশিষ্ট্য সেটি নয়, আমাদের মূলধারার যে ছাত্র রাজনীতি, সেখানে কিন্তু বিশেষ করে এই বৈশিষ্ট্যটি রয়েছে। বিশেষ করে আমাদের সম্মেলন প্রক্রিয়াটি নিয়মিত না হওয়া, এবং সেটির কারণে সেটি তো স্বাভাবিকভাবেই কমিটি গঠন প্রক্রিয়াকে বিলম্বিতই করে দেয়। এবং কমিটি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রেও যখন সেটি কাউন্সিলরদের মতামত কিংবা কর্মীদের মতামতের প্রতিনিধিত্ব যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বৈশিষ্ট্য হিসেবে গণতান্ত্রিক হয়, কিংবা এবং যে অভিযোগগুলো পরবর্তীতে আসে সেই অভিযোগগুলো খণ্ডন করার সুযোগও কিন্তু তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের দীর্ঘসূত্রিতায় যখন আবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু সম্মেলনে যে নেতৃত্ব, নতুন নেতৃত্বের বিকাশ, সেই পত্রটিও রুদ্ধ হয়ে যায়। তো এই যে আপনি যে 2-3 বছর দায়িত্বে আছেন, তো এই সময়টার মধ্যে এই প্র্যাকটিসটা আনা যায়নি কেন, বা এগুলোর ক্ষেত্রে মূল বাধাটা কি হয়, বা এই যে নিয়মিত সম্মেলন করা বা কমিটি গঠন এবং কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা, এগুলো কেন করা যায় না, মানে সমস্যাটা কি? না, আমাদের দায়িত্ব 2 বছরের কিছু সময় অতিক্রান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আজকে আমাদের দেশের অভ্যন্তরীণ বাস্তবতা স্বাভাবিকভাবে আমাদের ছাত্র সংগঠনের মধ্যে প্রভাব ফেলে, সেটি হলে হয়তো নির্ধারিত সময়ের মধ্যেই সম্মেলনের প্রচেষ্টাটি করা যেত। তারপরও এবং যে আপনি যে সংকটটির কথা বললেন, এই সংকটটির পেছনে নানা অনেকগুলো বিষয়ই জড়িত রয়েছে। আমাদের সংগঠনের বিশেষ করে নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আমাদের গঠনতন্ত্র, আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড রয়েছে, সেটির মধ্যে আমরা যে আধুনিকত্ব নিয়ে আসা প্রয়োজন, সেটি হয়তো প্রত্যাশিত মাত্রায় হয়নি। বিকেন্দ্রীকরণ হয়তো পুরোপুরি মাত্রায় ঘটানো যায়নি। টেকনোলজির ব্যবহার সেটি হয়তো আমরা পুরো মাত্রায় করতে পারিনি। কারণ আমাদের কিন্তু যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, এই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে ওঠাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। একটি সংগঠনের সিদ্ধান্ত কিভাবে পরিচালিত হবে, সংগঠনের নেতৃত্ব নির্বাচনী সুনির্দিষ্ট নিয়ম থাকবে, সেটি স্বাভাবিকভাবেই হবে। এবং এটি যদি করা যায়, তাহলে কিন্তু সাংগঠনিক গতিময়তা সবসময় সবচেয়ে বেশি থাকে। সংগঠন কিন্তু সবসময় সংগঠন তো নিজস্ব শক্তিতে নির্ভর করবে, এমন নয় যে সংগঠনে ভালো নেতৃত্ব, খারাপ নেতৃত্ব এটি থাকে, এটি মূল্যায়নের একটি মাপকাঠি সবসময় থাকে। কিন্তু একটি সংগঠন, সেই সংগঠনই সবচেয়ে বেশি শক্তিশালী যেই সংগঠন তার নিজের নেতৃত্বের উপর নির্ভর বেশি করে, সেই যেই সংগঠনের প্রাতিষ্ঠানিকতা রয়েছে, যেই সংগঠন সবসময় বহমান থাকে। আজকে নতুন একটি কমিটি হলো, নতুন একটি কাউন্সিল হলো, সেটির মাধ্যমে নতুন করে কোনো কিছু শুরু হচ্ছে, বিষয়টি তো তা নয়। বিশেষ করে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো, এবং এটির জন্য বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে। এবং দায়িত্বটি তো আসলে যারা একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করে, শুধু তো তারাই নয়, যারা একেবারে প্রান্তিক কর্মী, তারাও তো এই সংগ্রামের মধ্য দিয়ে রয়েছে। এবং সংগঠনের নেতৃত্ব তো শুধুমাত্র এমন একটি বিষয় নয় যে আমাদের এই বিকল্পটি রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগে বিশেষ করে আমাদের মেধাবী নেতা কর্মী, আমাদের দক্ষ সংগঠকের সংখ্যা অনেক বেশি, এটি সত্য। এবং সে কারণেই আমরা যত বেশি তাদের এই নেতৃত্ব গ্রহণ প্রক্রিয়া আমরা নিয়ে আসতে পারবো এবং সংগঠনের প্রাতিষ্ঠানিকতা আমরা তৈরি করতে পারবো, আমাদের সংগঠন আরো বেশি শক্তিশালী হবে এবং সমাজে আরো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে। এই যে অনেকেরই অভিযোগ, বেশ কয়েকটি অভিযোগ এসছে, আপনি এবং আপনার সাধারণ সম্পাদক ইনান দুজনে মিলে মাই ম্যান, নিজের একদম ঘনিষ্ঠদেরকে নেতৃত্বে আনার চেষ্টা করেছেন, এজন্য অনেক যোগ্য নেতাদেরকে পদ দেওয়া যায়নি। কি বলবেন এই অভিযোগে? আমরা তো এক হচ্ছে যে আপনার ব্যক্তিগতভাবে নির্বাচিত করার কোনো সুযোগই তো নেই। আমরা একটি সংগঠনে স্বাভাবিকভাবেই যারা নির্বাচিত হয়েছে তারা কারো ম্যান, যারা নির্বাচিত হচ্ছে না তারা মাই ম্যান, আদার ম্যান, বিষয়টি তো তা নয়। তাহলে আমরা ইতিমধ্যে যে আলোচনাটি করলাম যে আমাদের স্বাভাবিকভাবেই সংগঠনের সম্মেলনের প্রক্রিয়াটি আমরা নিয়মিত রাখতে পারি না, আমাদের সংগঠনের প্রাতিষ্ঠানিকতার চর্চাটি প্রত্যাশিত মাত্রা এখন আমরা ঘটাতে পারিনি। এবং সে কারণেই হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন পরে আমাদের নেতৃত্ব নির্বাচন করতে অনেক সময় যেতে হয়, এবং সেটির কারণে অনেকেই দক্ষ রয়েছে, যোগ্য রয়েছে, তারা হয়তো তাদের সেই প্রত্যাশিত পদে যাওয়ার সুযোগটি কিন্তু কমে আসে। আজকে যখন 4-5-6 বছর পরে যখন একটি কমিটি হবে, একটি জেলায় হোক, একটি বিশ্ববিদ্যালয় হোক, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু তো একটি উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী, দক্ষ, যাদের স্যাক্রিফাইস রয়েছে, যাদের কমিটমেন্ট রয়েছে, যাদের লিডারশিপ রয়েছে, এবং স্টুডেন্টদের উপর যাদের এক ধরনের পজিটিভ
ইম্প্যাক্ট রয়েছে, তারাও কিন্তু নেতৃত্বের মাপকাঠিতে আসতে পারছে না। তো স্বাভাবিকভাবে একটি কমিটি গঠন যখন হয় তখন তো আপনি এই অভিযোগ, এই বাস্তবতাগুলো আসবে। তো এটির সমাধান এটি নয় যে আজকে মাই ম্যান আদার ম্যান এভাবে দেখা। এটির সমাধান হচ্ছে যে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটি সুস্পষ্ট করা, সংগঠনের প্রাতিষ্ঠানিকতার চর্চা করা এবং নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে পরিচালিত করা। এই আধুনিক উপাদানগুলোর সংমিশ্রণ যদি আমরা ঘটাতে পারি তাহলে সংগঠন আরো স্মার্ট হিসেবে পরিচালিত হবে মনে করি। সাদ্দাম, এই যে আপনি ছাত্রলীগের যেই নেতৃত্বের ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, এই আলাপটাও একটু আগে করছিলেন, তো দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যখন একটি কেন্দ্রীয় কমিটি বারবার বিভিন্ন সময়ে যতবারই কেন্দ্রীয় কমিটি গঠন হয়, দেখা যায় অনেকেই অভিযোগ করেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সটেনশন কমিটি। কারণ এই কমিটিতে যদি 200 মানুষ 100 মানুষ নেতা হয়, এর মধ্যে 90-80% হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব আসে। তো এই যে একটা বাস্তবতা, সারা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চার মধ্যে থাকেন, তারা যোগ্যতা মেধার স্বাক্ষর দিয়ে তারা নেতৃত্ব দেন, তো তারা অনেকেই কি বেশিরভাগই তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন না। আপনি যদি ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো থেকেই কিন্তু কেন্দ্রীয় কমিটিতে মানে খুবই নামমাত্র 2-1 জনকে রাখা হয়। তো এই একটি বাস্তবতা আছে। তো এইবার যেটা হলো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এত বিপুল সংখ্যক নেতা কেন্দ্রীয় কমিটিতে থাকেন, কিন্তু তারপরেও যখন জুলাই আগস্টে শিক্ষার্থীরা আন্দোলনে নামলো, সেই সময়টিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেলাম যে শেষ পর্যন্ত ছাত্রলীগকে মানে হল ছেড়ে দিতে হলো। তো এই যে একটি বিষয়, মানে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শেষ সূত্র ধরে যদি বলি, এটি নিয়ে অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের প্রচারণা, অনেক ধরনের প্রপাগান্ডাও পরিচালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই শক্তিশালী। এই মুহূর্তে যদি দেখি, আপনি যদি তুলনা করেন, আমাদের এই অপরাপর যেসব ছাত্র সংগঠন রয়েছে 200-300 জনের বেশি আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী, তাদের সম্পৃক্ত করার সুযোগ নেই। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না 1000 শিক্ষার্থী, ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না 1000 শিক্ষার্থী। তো বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো সংকটকালীন মুহূর্তে হোক, প্রতিকূল মুহূর্তে হোক, যে কোনো মুহূর্তে হোক, এখানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শক্তিশালী অবস্থানই থাকবে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে হল ছেড়ে দেওয়া, এটি নিয়েও নানা ধরনের, বিশেষ করে এখান থেকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া, নানা ধরনের প্রোপাগান্ডা সেটিও হয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন, আমি এর আগেও আপনার সঙ্গে আলোচনা হয়েছে, আমরা অফিসিয়ালি অনেকবার বলেছি, কোটা সংস্কার আন্দোলনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের দাবি রয়েছে, আমরা সেটিকে যৌক্তিক মনে করেছি, আমরা সেটি বাস্তবায়ন করতে চেয়েছি। একটি সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব কি? শিক্ষার্থীদের ভয়েস রেজ করা। আমরা কোটা সংস্কারের পক্ষে জোরালো হয়ে বক্তব্য তুলে ধরেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, সরকারের কাছে বক্তব্য তুলে ধরেছি, আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। শুধু তাই নয়, আমরা আজকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড যদি আপনি নিরপেক্ষ মূল্যায়ন করেন, আমাদের কর্মসূচিগুলো কি ছিল? আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম, যেখানে কোটা সংস্কার সমাধানটি কিরকম হবে, শিক্ষার্থীরা কি ভাবছে, সেটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে অনেকে এটি ভুলে যান যে 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, এবং তারপরও আন্দোলনের কোনো এন্ডিং নির্ধারণ করা হয়নি, আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে এবং লাশের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার প্রশস্ত পথ তৈরি করা হয়েছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে 14 তারিখ থেকে এই রাজাকার ইস্যুটি যখন নিয়ে আসা হয় এবং সেটির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তো ছেলে মেয়েদের কথা বলার সুযোগ নেই। কারণ এই সত্য কথা বললে ছেলে মেয়েদের ছাত্রত্ব থাকবে না, সত্য কথা বললে ছেলেমেয়েরা আবাসিক হলে থাকতে পারবে না, সত্য কথা বললে ছেলেমেয়েরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না, এই ধরনের সত্য কথা বললে তারা চাকরি নিয়ে টানাটানি করে দেবে। এই বাস্তবতার মধ্যেও সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে, এবং সাধারণ শিক্ষার্থীরা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণের সূচনা কারা করেছিল, যারা আজকে ক্ষমতা ছড়ি ঘোরাচ্ছে, তারাই আক্রমণের সূচনা করেছিল, তারাই এক ধরনের পরিকল্পিত এই অবয়বটি ঘটিয়ে সেখান থেকে পরিস্থিতির সুযোগ গ্রহণ কিন্তু অভিযোগ তো করা হয় যে ছাত্রলীগ প্রথম হামলা চালিয়েছিল শিক্ষার্থীদের উপরে, যে কারণে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটি নিয়ে আমাদের জবাব দেওয়ার প্রয়োজন নেই। প্রথম আলোর 15 জুলাই যে রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টে আনুষঙ্গিক বর্ণনা দেওয়া রয়েছে কিভাবে সেটি সূত্রপাত হয়েছে, কিভাবে তারা ভোরবেলা কর্মসূচি ঘোষণা করে 12টার কর্মসূচি তারা 3টার দিকে টেনে নিয়ে গেছে, 3টার দিকে কর্মসূচি থেকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা কিভাবে আবাসিক হলগুলোর দিকে গেছে এবং সেখানে কিভাবে তারা ভাঙচুর করেছে, ছাত্রলীগ কর্মীদের উপরে হামলা চালিয়েছে। আক্রমণের সূচনা কারা করেছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা একেবারেই ঘটেনি আমি সেটি বলবো না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু আক্রমণের সূচনা, এই আক্রমণের পরিবেশটি তৈরি করা এবং সেটির মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়া, এটি করেছে তারাই যারা আজকে এই
এই ফ্যাসিস্ট বাহিনী যারা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে তারাই সেটি করেছে। আমি মূল যে আলোচনাটি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 16 তারিখে যখন এই পরিস্থিতিটি তৈরি হলো, 16 তারিখে আপনি জানেন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি একটি প্রজ্ঞাপন দেয় সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এবং বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আবাসিক হলগুলো ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটি কিন্তু 16 জুলাইয়ের নির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 অনুযায়ী পরিচালিত হয়, যে কারণে ইতিমধ্যেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেটি বৈধ এবং আইনসঙ্গত। তারপরেও 17 তারিখে তারা সিন্ডিকেট মিটিং কল করে, সিন্ডিকেট মিটিং কল করার মাধ্যমে সকাল 11টার মিটিং এর মাধ্যমে